ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের সংবাদ সম্প্রসারণে। হাসান মামুনকে শুরু করি। দুর্নীতি মামলার কথা বলছি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটা অভিযোগ এসছে এবং সর্বশেষ ফ্ল্যাট বিনা পয়সায় নিয়েছিলেন তিনি ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে, সেটাই ফার্স্ট লেন মামলা হলো, সব ঠিক আছে, তাকে কি নিয়ে আসা যাবে? যদিও এরই মধ্যে দুদক বলেছে তারা ইন্টারপোলের সহায়তা নেবে, ব্রিটিশ সরকারকে অবহিত করবে, তারপরে কি ব্রিটিশ সরকার আমাদের হাতে তুলে দেবে? মনে হয় না এত সহজ না বিষয়টা। দুদক চেয়ারম্যান সম্ভবত বলেছেন যে ওনার উচিত দেশে এসে মামলা ফেস করা, উপযুক্ত উকিলি সহায়তায়। সময়ও দেওয়া হচ্ছে 27 তারিখ পর্যন্ত, হ্যাঁ, 27শে এপ্রিল। তো টিউলিপের পক্ষ থেকে তো প্রতিক্রিয়া জানানো হয়েছে যে এগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্যে। তো রাজনৈতিক উদ্দেশ্যে মামলা যে হয় না তা তো না। তত্ত্বাবধায়ক আমলে বা অন্তর্বর্তী আমলেও এ ধরনের মামলা মোকদ্দমার খবর কিন্তু পাওয়া যায় বা ইতোপূর্বে হয়েছে, বা এখনও যেসব মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো যে সবগুলোই একেবারে রাজনৈতিক উদ্দেশ্য বিবর্জিত তা বলা যাবে না। তবে শেখ পরিবারের প্রায় সবার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, তদন্ত হচ্ছে এবং চার্জশিটও দাখিল হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ওই পরিবারের সবার নামেই মামলা এবং তাদেরকে যারা সহায়তা করেছেন সরকারি প্রশাসনের পর্যায় থেকে, রাজউক, ভূমি মন্ত্রণালয় কর্মকর্তা, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং চার্জশিটও, একাধিক মামলায় চার্জশিট দাখিল হয়েছে। শুধু তাই না, ওয়ারেন্ট জারি হয়েছে। এবং লাস্ট যেটা জানা গেল সেটা হচ্ছে মানে ওই একটা সরকারি জমিতে ইজারা নিয়ে অভিযোগ, অবৈধভাবে মানে ফ্ল্যাট নির্মাণ হয়েছে এবং সেখান থেকে একটা ফ্ল্যাট তাকে দেওয়া হয়েছে। অভিযোগ হচ্ছে উনি দখল করেছেন, মানে বিনা পয়সায়। এটা লিজ দেয়া একটা জমি, সেটি আবার হাত বদল হয়েছে, সেখান থেকে আবার একটা ইজারা, তো লিজ দেওয়া ইজারা জমি সেখানে অবৈধভাবে হয়েছে বলা হচ্ছে অভিযোগ, এবং সেইখানে উনি প্লট নিয়েছেন। এবং এটা প্রশ্নবিদ্ধ বোঝাই যায় যে ওখানে কেন প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, উনি ব্রিটিশ এমপি, উনি ব্রিটিশ মন্ত্রিসভায় ছিলেন সেদিন পর্যন্ত, তাকে কেন ফ্ল্যাট নিতে হবে? এগুলো খুবই আশ্চর্যজনক ব্যাপার। এখন তাদের বিরুদ্ধে তো আরও বড় বড় অভিযোগ আছে, এগুলো কিন্তু ছোট অভিযোগ সেই দিক থেকে। ফেসবুকে অনেকে বলছে যে এইসব ছোটোখাটো ব্যাপারে কেন বেশি উৎসাহ দেখানো হচ্ছে, আরও বড় অভিযোগ তো আছে। আরও বড় অভিযোগ মানে অর্থ পাচারের অভিযোগ আছে, হত্যা মামলা আছে, বাইরে যেসব অসংখ্য ফ্ল্যাটের কথা জানা যায়, শোনা যায় যে এগুলো আসলে অন্যের নামে তাদেরই সহায় সম্পদ। তো এই অভিযোগগুলোরও ইনভেস্টিগেশন হতে হবে। ব্রিটিশ সরকার তো ইনভেস্টিগেট করছে সেখানে, এবং তাকে মন্ত্রিসভা থেকে সরে যেতে হয়েছে। এটা ওখানকার ভালো ব্যবস্থা যে অভিযোগ ওঠার পরে বিশ্বাসযোগ্য হলে তদন্তের স্বার্থে মন্ত্রিসভা থেকে সরে যাওয়া। তো সেই অভিযোগ থেকেও তো তাকে রেহাই পেতে হবে। তো এটা দুর্ভাগ্যজনক যে শেখ পরিবারের সবাই অভিযুক্ত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা। তো মামলাগুলো সুষ্ঠুভাবে চলবে এটা আমরা আশা করব। এবং যে অভিযোগটা টিউলিপ করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে মিডিয়া ট্রায়াল হচ্ছে ইত্যাদি, তো সেইটা যাতে না হয়, সেটা হলে তো আলটিমেটলি লাভ হবে না। মামলা বিশ্বাসযোগ্যভাবে চলা উচিত এবং আজ হোক কাল হোক সেটা নিয়ে নিষ্পত্তি হওয়া উচিত। অবশ্যই আনিস আলম ভাই, সেই জায়গাটায় আজ হোক কাল হোক প্রশ্ন উঠবে। তারা অভিযোগ করছে, তারা এমনও অভিযোগ করেছেন টিউলিপ সিদ্দিক যে তাদের আইনজীবীকে পর্যন্ত নাকি কোনো রকম প্রশ্নের উত্তর দেয় নাই, যদিও দুদক চেয়ারম্যান বলেছে এই অভিযোগ সত্য নয়। তাহলে এই অভিযোগ মানে এই তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া তো স্বচ্ছ হওয়া উচিত। সে জায়গাটায় এই অভিযোগগুলো কেন করা হবে বা কেনই বা আসে? এটা বোধহয় কমিউনিকেশনের ব্যর্থতার জন্য, কারণ তিনি রয়ে গেছেন ওইখানে, তার আইনজীবীরা যেটা দিচ্ছে সেটা কিনা যথাযথ জায়গায় আসছে কিনা সেটাও দেখা। তার আইনজীবী তো এর আগে মার্চ মাসেও এই ধরনের অভিযোগ করেছিল যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে এগুলো সত্যতা নেই। এবং টিউলিপ নিজেই বললেন যে আপনারা বলতেছেন যে এটা মিডিয়া ট্রায়াল হচ্ছে তার বিরুদ্ধে। আমার মনে হয় যে সরকারের তরফ থেকেও বলা হয়েছে, দুদকের প্রধান বলেছেন যে না, আমরা কোনো
মিডিয়া ট্রায়ালের বিষয় না, আমরা কোনো বিনা ইয়েতে দোষে কারো বিরুদ্ধে এটা করছি না। আমাদের কাছে যথাযথ তথ্য আছে। তো তথ্য তো এটার জন্য তো বিশেষ গবেষণা দরকার না, এটা তো রাজুকের মধ্যেই আছে, তাই না? রাজুকে যে কর্মকর্তাদের মাধ্যমে এটা হস্তান্তর হয়েছে, এই জমিটার মালিককে, জমিটা কে দিয়েছে, এটা তো ভেরি মাচ ক্লিয়ার তথ্য। এগুলোর জন্য যে বিশেষ ইয়ে করতে হবে, মানে দিনের পর দিন অপেক্ষা করতে হবে সেটা নয়। টিউলিপ যদি সাধু হয়ে থাকেন, তার উচিত এগুলো তার যথাযথ আইনজীবীকে দেশে আইনজীবী নিয়োগ করে এগুলা ফেস করা। সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে উনি আরেকটা দেশের এমপি, মন্ত্রী, তার এই দেশে এত সম্পত্তির কী দরকার? তার বাবা তার জন্য এইখানে ওইখানে কত জিনিস আপনি দেখেছেন, নিচে রিসোর্ট করে, এই করে সেই করে। তো এগুলো হচ্ছে যে এটা মানে দিনের পর দিন যে শেখ পরিবারের লোকদের যে ইয়েটা, মানে অবৈধভাবে যে একটা রাজত্ব করা এবং অর্জন করা সম্পদ, লোভ, দলটাকে যেরকম শেষ করে দিয়েছে এরা কয়জন, এবং এই সোসাইটিতে দেশটাকেও শেষ করে দেওয়ার জন্য এরা কিছু বদনামের ভাগিদার হয়েছে। আমি তো টিউলিপের কাছে এটা আশা করি না যে তার ঢাকায় একটা ফ্ল্যাট, সেটা আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। তাকে কিন্তু আমরা অনেকটা স্বচ্ছ হিসেবে আমরা দেখানো হয়েছিল বা দেখতাম। আমরা তো তাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছি। সে বাংলাদেশে কোথাকার কোন ইস্টার্ন হাউজিং থেকে প্লট নেওয়ার জন্য ব্যস্ত আছে কেন? আসলে বলতে খারাপ আর কি, এগুলো তার মায়ের চরিত্র পেয়েছে। বাংলাদেশে শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার মায়ের কথা সবার আগে আসে, তার খালার কথা আসে না। আমি একটা, হয়তো অনেকে মাইন্ড করবেন, আমি শেখ হাসিনাকে ইয়ে দিচ্ছি না। শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ খুবই সামান্য। যেটুকু ওনার বিরুদ্ধে অভিযোগ যে দুর্নীতি হচ্ছে, তার পরিবারের লোকজন লুটে পেটে খাচ্ছে, উনি এটা দেখে কোনো ব্যবস্থা নেন নাই, সেই অভিযোগ তার বিরুদ্ধে আছে। এটা কোন কম্পালশন থেকে তিনি তার পরিবারের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই, সেটা উনি যদি ব্যক্তিগতভাবে বলতেন ভালো হতো। কিন্তু স্বচ্ছতার দিক থেকে আমি বলবো যে ওনার স্বচ্ছতা যেটুকু আছে তার পরিবারের একটা লোকেরও নয়। শেখ সেলিম, শেখের আরও যে পরিবার আছে এদের বিরুদ্ধে তো আরও বেশি অভিযোগ। সো এদের সাধুতা নিয়ে কেউ কথা বলার আমার মনে কোনো মুখ নাই, ওদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে। এখন কি আছে সেটা তারা ফেস করুক। মিডিয়া ট্রায়ালের কথা বলে মিডিয়াকে দোষ দিলে তো হবে না। মিডিয়া তো হাওয়া থেকে আনে না, খবর আনে না, মিডিয়াকে দেওয়া হচ্ছে, মিডিয়া তাই বলছে। আপনি মিডিয়াতে আসছেন, আপনার বক্তব্য দেন, আপনিও ট্রায়ালের ব্যবস্থা করেন। আপনাকে তো না করে নাই, বা এমন তো নয় যে বাংলাদেশ সরকার বলছে যে টিউলিপের কোনো বক্তব্য যাবে না। তার খালার বক্তব্য এখানে এই বিষয়ে, তার মায়ের বক্তব্য যদি এই বিষয়ে থেকে থাকে সেটা প্রচারে বাধা আছে, আমি দেখি নাই কোথাও। আদালত থেকেও কোনো রকম নিষেধাজ্ঞা নাই, যেমনটা তারেক রহমানের ক্ষেত্রে ছিল যে তার কোনো বক্তব্য আমরা প্রচার করতে পারবো না, এরকম একটা অর্ডার ছিল। হাসান মাহমুদ, আজকে বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযান চালিয়ে সাবেক সভাপতি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে, প্রমাণও পেয়েছে তারা, বিশেষ করে টিকিট জালিয়াতি, বিশেষ করে সেখানকার যে সবশেষ মুজিব বর্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেটি নিয়ে জালিয়াতি। তো সেটি তো বিসিবি নতুন পরিচালনা পর্ষদ হয়েছে, তারা ক্ষমতায় এসে তারা তদন্ত করে বের করলে বেশি ভালো হতো। দুদককে এখানে অভিযান চালাতে হলো কেন? মানে সেখানেও কি মানে শস্যের ভিতরে ভূত লুকিয়ে আছে কিনা? না, এটা জানি না কি নিয়ম কানুন আছে, এটা তো দুদককেই প্রশ্ন করা যেতে পারে আর কি, যে তাদের, তবে তারা কোনো ব্যাপারে যেতে পারবে না এরকম নিষেধাজ্ঞা নাই, যে কোনো জায়গায় অভিযান। কিন্তু আপনি যেটা বললেন সেটা হচ্ছে শিষ্টাচারের প্রশ্ন। তবে আমরা আশা করব যে যদি অনিয়ম হয়ে থাকে, মুজিব বর্ষে তো অনেক অনিয়মের কথাই জানা যায়, মুজিব বর্ষ উদযাপনে সেগুলো উদ্ঘাটিত হওয়া দরকার, কারণ এখানে তো রাষ্ট্রীয় অর্থ তসরুপের বিষয় জড়িত, বা এই বলা হচ্ছে যে 8 কোটি টাকা এবং 21 কোটি টাকা কী সব, মানে বড় অঙ্কের গরমিল হিসাবে। তো তখন যারা দায়িত্বে ছিল তাদের জবাবদিহিতার প্রশ্ন আছে। এখন দুদক যদি সেই জবাবদিহিতা সঠিকভাবে আদায় করতে পারে, সেটাতে আপত্তি করার কোনো কারণ আমি দেখি না অন্তত, এই আর কি। তো সেখানে আনিস আলম ওই জায়গাটা আরেকটা কথা, দুদকের যিনি আজকে অভিযানের নেতৃত্ব দিয়েছেন, তিনি বলছেন যে প্রিমিয়ার ডিভিশনাল লিগে কে দল আসবে, কোন দল খেলতে পারবে, কোন দলকে সুযোগ দেওয়া হবে, সেটিও নাকি তারা ঠিক করে দিতেন। হ্যাঁ, এবং এখনকার যে সিইও, তিনি কিন্তু সে সময়ও সিইওর দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন আমাকে বোর্ড যেভাবে নির্দেশ দিয়েছে আমি করেছি, আমার কিছু করার নাই। সেটাও কি পাশ কাটানোর সুযোগ আছে কিনা? আমি অত খেলাধুলার অভ্যন্তরীণ বিষয়ে না গলাতে চাই না, কিন্তু দুর্নীতি যে বিষয়টা তাদের বিরুদ্ধে উঠেছে, সেটা তো আপনি বললেন যে নতুন দল আসবে তারা করবে, সেটা কেন?
সেটা তো একটা চলমান প্রক্রিয়া। কোন দল আসবে, কে আসবে, নতুন কে নতুন আসবে, দল, নতুন কমিটি, সেটাই আর কি, ওটাই বলছি আমি। নতুন কমিটি আসবে, নতুন কমিটির উপর এটা নির্ভর করবে কেন? এটা চলমান সংগঠনের মধ্যে দুর্নীতি হচ্ছে, এটা রাষ্ট্রীয়ভাবে এটা তদন্ত হচ্ছে। দুদক যদি এটা করে থাকে, যথাযথভাবে করেছে। তারা অভিযোগ করেছিল যে প্রাইম মিনিস্টার এর আগের সরকার আমলে বঙ্গবন্ধুর জাতীয় যেই শতবর্ষ উদযাপন করেছিল, সেখানে সে 25 কোটি টাকা তারা বাজেট করেছিল, তার মধ্যে 7 কোটি টাকাও খরচ হয়নি। তারা আবার টিকিট অ্যান্ড আদার্স নিয়ে অনেকগুলো টাকা পেয়েছে। সেই তাদের অভিযোগ হচ্ছে এই পর্যন্ত মোটামুটি 20 কোটি টাকা প্রস্তুত করা হয়েছে সে ফান্ড থেকে। সো এটা তো একটা বিরাট অভিযোগ। 20 কোটি টাকা একটা সংগঠন একাই যদি মেরে দেয়, তাহলে তো রাষ্ট্রের টাকাটা, এটা তো দুদক কেন, যে কোনো আরও দুদক বরং এখন করছে কেন, আমি মনে করি যে আরও আগে করা উচিত ছিল। সো তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা যথাযথ আছে, এবং মিরপুরে যে তাদের যে কার্যালয়ে আজকে যে অভিযান চালানো হলো, সেটা মূলত আমরা ধরে নিচ্ছি যে ডকুমেন্ট সংগ্রহ করার জন্য হতে পারে। এটা যে অনেক ডকুমেন্ট তো সেখানে আছে, এমন তো নয় যে ওখানে গিয়ে কাউকে গ্রেপ্তার করার জন্য গেছে বা হ্যারাসমেন্ট করার জন্য। তো কাগজপত্র বা কিছু যদি থেকে থাকে তাহলে সেটা সংগ্রহ করার জন্য গেছে, এবং এটা আমি মনে করি যে খুব নর্মাল এই বিষয়টা। এখন দুদকের কর্মকর্তারা যারা আগে বিসিবির যারা কর্মকর্তা ছিলেন, তারা তাদের সাধুতার, যারা দায়িত্বে ছিলেন, তারা কতটুকু সাধু তারা প্রমাণ করবেন। আপনি বলেন যে সিইও তো আগের জনই ছিলেন, তো তাহলে তো আর এখানে আরও ভালো একটা ইয়ে পাওয়া যায়, ভালো পাওয়া যায়। উনি তো পলাতক না, উনি এখানে আছেন, তো ওনারা ঠিকমতো জবাব দিলে হয়। জি হাসান মাহমুদ, এই জায়গাটা যে আপনি যেটা কথা বললেন না, যে এই যে শেখ হাসিনা তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের বড় বড় অভিযোগ আছে, সেই জায়গাতে দুদক বলছে যে তারা চেষ্টা করছে টাকা ফেরত আনার জন্য। এই ফেরত আনার ইতিহাস কিন্তু আমাদের একদমই প্রায় শূন্য বললেই চলে। সেখানটায় এই সরকার, এই দুদক বা আগামী যে সরকার আসবে, তারা টাকাটা ফেরত আনতে পারবে বলে আপনার মনে হয়? টাকা ফেরত আনার বিষয়টা তো খুবই কঠিন, এই জন্য টাকা যাতে না চলে যায় সেইখানে জোর দেওয়া হয়। টাকা নাকি এখনও যাচ্ছে, নানাভাবে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ আছে। এখনও গেলে মানে পাইকারিভাবে যাচ্ছে বলে মনে হয় না। সেটা কিন্তু আমাদের রিজার্ভ পরিস্থিতি থেকে বোঝা যায়। যদি অর্থ পাচারটা আগের মতো অব্যাহত থাকতো, তাহলে রিজার্ভের উন্নতি হতো না। এটা হচ্ছে মূল বিষয়। হুন্ডি হলে ব্যাংকিং চ্যানেলে কিন্তু অর্থকড়ি আসে না। ব্যাংকিং চ্যানেলে বেশি করে আসছে, এবং খোলা বাজারের সঙ্গে ব্যাংক রেটের তফাৎ কমে এসছে। এর প্রমাণ হচ্ছে যে হুন্ডি কম হচ্ছে। হুন্ডি কম হওয়ার মানে হচ্ছে যে মানে অফিসিয়াল চ্যানেলে আসছে, এবং এটা সরকার বা রাষ্ট্র উপকৃত হচ্ছে। তো অর্থ পাচারের ব্যাপার সবসময়ই ছিল, কিন্তু এটা ব্যাপকভাবে হলে হচ্ছে সমস্যা। আমাদের এখান থেকে যেটা হয়েছে যে বিভিন্ন বড় বড় প্রকল্পের অর্থ আত্মসাৎ, ব্যাংক থেকে যেন তেনভাবে অর্থ নিয়ে আত্মসাৎ এবং পাচার করে দেওয়া। টাকাটা যদি বিনিয়োজিত হতো অর্থনীতিতে, তাহলে কিন্তু আমরা কিছু বেনিফিট পেতাম। আমরা কিছু বেনিফিট পেতাম, আমরা কিছু কর্মসংস্থান পেতাম, আয় বৃদ্ধি হতো, এবং অন্যভাবে জিনিসটা পুষিয়ে যেত আর কি। তো সেটা হয়নি। হাসিনা আমলে যেটা হয়েছিল যে ব্যাপকভাবে ব্যাংক থেকে লুণ্ঠন, বিভিন্ন মেগা প্রকল্প থেকে লুণ্ঠন এবং অর্থ পাচার, এবং এটা ক্ষমতার প্রশ্রয়, সরকারের প্রশ্রয় হয়েছিল। এইটা হচ্ছে ভয়ঙ্কর। এখন যদি হয়ে থাকে সেটা হচ্ছে যে নানা রকম ফন্দি ফিকির করে হতে পারে, কিন্তু সরকার প্রশ্রয় দিয়ে করাচ্ছে, এটা কেউ অভিযোগ করছে বলে আমার তো মনে হয় না। একদম পরিষ্কার। একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর আমরা অন্য আলোচনা যুক্ত হচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আমরা আছি সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে আবারও। আনিস আলমগীর, আজকে হুট করে 14 টাকা দাম বাড়িয়ে দেওয়া হলো সয়াবিন তেলের, বলা হচ্ছে রাজস্ব আদায়। মানে রমজানের সময় যে 15% ভ্যাট বাতিল করা হয়েছিল, সেটি যুক্ত হওয়ার কারণে নাকি এটা দামটা বাড়লো। আর বিশ্ববাজারের দাম উপদেষ্টা বলছেন বেড়েছে, কিন্তু আমরা আসলে কোথাও খুঁজে পাইনি। তো আমাদের তো এখানে আর করার কিছু নেই, আমরা তো রাস্তায় নামতে পারবো না। ওনারা বাড়াবেন, বাড়ছে 14 টাকা, কিন্তু 1 কেজিতে লিটারে 14 টাকা কিন্তু অনেক দাম। এর আগেও এইভাবে বেরোয়, মানে বাড়তেই আছে। মানে বাংলাদেশে তেলের দাম যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা জানি না আশেপাশে দেশগুলোতে কী অবস্থা, কিন্তু এটা এই মাত্রায় বাড়ছে যে এটা কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আবার সরকারে নিজেই আবার বসে বসে এদের সাথে ঠিক করে করে বাড়ায়। আবার তারা যেটা নির্ধারণ করে দেয় সেটাও আবার বাজারে পাওয়া যায় না, সেটা থেকেও আরও বাড়তি নেই। তার থেকেও আরও বড়
ইয়ে হচ্ছে যে আপনি আসলে এই সয়াবিনের নামে কি নিচ্ছেন, এটা কি পাম অয়েল নাকি সরিষার তেল কিনতে যান সেটাতে পাম অয়েল দিয়ে বানাচ্ছে, বিশুদ্ধতার কোনো ইয়ে নেই। আপনি যে টাকাটা দিচ্ছেন সেটাও তো একটা স্যাটিসফ্যাকশান থাকতে হবে। তৈরি যারা প্যাকেটজাত যারা আছে তাদের তো ন্যূনতম পায়, যেগুলো খোলা সেখানে কোনো নিশ্চয়তা নাই এটা আসলে কিসের তেল কিনে নিয়ে যাচ্ছে। সো এইগুলো দেখার কিন্তু বিএসটিআই আছে, কিন্তু এগুলো দেখার জন্য কিন্তু কঠিনভাবে নাই। আপনি যদি বাংলাদেশে আজকে কিডনি রোগী থেকে বা অন্যান্য রোগ, হৃদরোগ থেকে শুরু করে যত রোগ আছে সব কিছু কিন্তু এই তেল কেন্দ্রিক। এবং অ্যাসিডিটির বাজার, অ্যাসিডিটি যে বিষয়টা সারা বাংলাদেশে যেই হারে প্রত্যেক ব্যক্তির ঘরে ঘরে অ্যাসিডিটির জন্য আপনি ওষুধ কিনতে হচ্ছে, এবং এটাই বোধহয় বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ, প্রত্যেক ঘরের সবারই লাগতেছে। আপনি নিজেকে দিয়েও পরীক্ষা করতে পারেন, আপনি যখন দেশের বাইরে যান খাওয়া দাওয়া করেন তখন কিন্তু অ্যাসিড কোনো ট্যাবলেট লাগতেছে না, আপনার কিছু খাইতে হচ্ছে না, কিন্তু দেশে আসলে আপনার পরদিন থেকে আবার শুরু হচ্ছে একই ঘটনা। তার মানে একটা পরীক্ষিতভাবে এর অবদান আছে যে আমাদের তেলগুলোর, এবং আমরা বেশি দামও দিচ্ছি আবার এর কোনো সঠিক তেলটাও পাচ্ছি না। সঠিক তেলটাও পাচ্ছেন। আমরা দুই ধরনের যন্ত্রণা আছে, দুই ধরনের আমাদের উপর অত্যাচার হচ্ছে। সরকার এই বিষয়টা কোনোদিন খেয়াল করে দেখে নাই। সরকার শুধু তেলের সংকট হয় আর তখন এদের সাথে বসে বসে তেলের দাম বাড়ায়। আগে তো বলতো ক্ষমতায় আসার আগে আমরা সিন্ডিকেট ভেঙে দেব, সিন্ডিকেট ওনারা ভাঙতে পারে না কেন? তারা বিকল্প কি করছে? সরকার যদি সিন্ডিকেট ভাঙার যদি কোনো ব্যবস্থা নেয়, যদি ভাঙতে নাই পারেন, আসলে অনেক দেশে হয় ব্যবসায়ী সম্প্রদায় এমন লুটেরা এবং প্রশ্রয় এমন অবস্থায় দাঁড়ায় তারা সিন্ডিকেট করতেও পারে, তারা যখন তাদের বন্ডিংসটা ওরকম হয়ে যায়। তাছাড়া এখন আরও দুই একটা বড় বড় লুটেরা বাজারে সাপ্লাই দিচ্ছে না, ইনক্লুডিং অ্যাসালম। তো তাতে করে সংকট আরও বেশি হয়। তো যে লুটেরারা এখন এই বাজার নিয়ন্ত্রণ করছে তারা এটা করতে পারে, কিন্তু সরকার তো পাশাপাশি একটা ব্যবস্থা রাখবে যে আমাকে বিকল্পটা কি, সেই বিকল্পটা কিন্তু জনগণকে দিচ্ছে না। বিকল্পটা জনগণকে না দিয়ে ওই দামটা, ওই লুটেরাদের দাম, নির্ধারিত দামটাই আবার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। হাসান মাহমুদ, এই জায়গাটা মানে সিন্ডিকেট, এই যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই যে ফ্যাসিস্টকে বিদায় করে নতুন একটা সরকার তৈরি হলো, তারপর সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। 6টা সম্ভবত বড় কোম্পানি আমাদের এখানে তেলের সরবরাহটা করে থাকে, সেটি 6টার জায়গায় এখন আরও 2টো কমেছে, 4টা। বাড়ানোর উদ্যোগ তো নাই, তার মানে তারা যা বলবে তাই শুনতে হবে না। বাণিজ্য উপদেষ্টা আজকে বলেছেন সাংবাদিকদের যে 2-1টা নতুন কোম্পানি যুক্ত হয়েছে। তারপর হচ্ছে যে সেনা কল্যাণ সংস্থা, তাদের ক্যাপাসিটি আছে বেশি, কিন্তু সেই ক্যাপাসিটিতে তারা তেল প্রডিউস করে না, এখন করবে, মানে তারা বাজারে ভূমিকা বাড়াবে। ওই যে সিন্ডিকেটের কথা যেটা বললেন সেটা ভাঙার চেষ্টা হিসেবে আর কি। তো এসালম এবং বসুন্ধরা পূর্ণমাত্রায় বাজারে নেই বলে জানা যাচ্ছে, তাদেরকে বাজারে আনা প্রয়োজন, এবং এই ধরনের ভোগ্যপণ্যের ক্ষেত্রে কিন্তু সরকার নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে পারে, এটা তো জরুরি পণ্য। আমরা দেখেছি যে রোজার মধ্যে এই ভোজ্য তেল সহ বেশ কিছু ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার কিছু ব্যবস্থা নিয়েছিল অনেক আগে থেকে, মানে রাজস্ব ছাড় দিয়েছিল। ওই যে আপনি বললেন না যে 15% ভ্যাট, এটাকে কমাতে কমাতে 5% এনেছিল, যে জন্য আমরা কিছু বেনিফিট পাচ্ছিলাম। এই দাবিটা কিন্তু ভোজ্য তেল উৎপাদকদের পুরনো, যে দাম বাড়াতে হবে, যে জন্য মাঝে তারা উৎপাদন ছিল কিন্তু সরবরাহ বন্ধ রেখেছিল, যে তেল পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে প্যাকেটজাত 5 লিটার তেল পাওয়া যাচ্ছিল না। তো পরে বোধহয় সরকারের সঙ্গে একটা সমঝোতা হয়েছে যে আপাতত তোমরা বাজারে দাও, পরে দেখা যাবে। তো পরের ব্যাপারটা আজকে হলো। এখন সয়াবিন তেল শুধু না, পাম অয়েলের দামও কিন্তু বাড়ানো হয়েছে। পাম অয়েলের উৎপাদন কিন্তু প্রচুর, পাম অয়েল নিয়ে আলোচনা কম। পাম অয়েলের মানে বেকারি সহ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে পাম অয়েলের ব্যাপক ব্যবহার আছে, এবং একটু নিম্ন আয়ের মানুষের মধ্যেও পাম অয়েলের ব্যাপক ব্যবহার আছে। সুতরাং পাম অয়েলটাও খেয়াল করতে হবে। সম্ভবত পাম অয়েলের দাম 12 টাকা করে বেড়েছে লিটারে। আচ্ছা, তো আমরা আশা করব যে এই দামটা যেটা বাড়ানো হয়েছে এটা কমানোরও একটা উদ্যোগ থাকবে। বাণিজ্যমন্ত্রী বলেছেন যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে যদি দাম কমে আসে, সয়াবিন সিড এবং যে আনরিফাইন্ড যে তেলটা আনা হয় সেটা মানে দাম কমলে যেন এখানে সেটা করা হয়, মানে রিভাইজ করা হয়, করিয়ে দাম কমানো হয়।
আচ্ছা, আর হচ্ছে পাম অয়েলের দামটাও নিয়ন্ত্রণে থাকা দরকার। এর প্রভাব কিন্তু মূল্যস্ফীতির উপর থাকে। মানেটা হচ্ছে যে আমরা যে বিস্কিট খাই, যেসব রুটি খাই, মানে ইন্ডাস্ট্রিতে পাম অয়েলের ব্যাপক ব্যবহার আছে, এমনকি প্রসাধন সামগ্রী তৈরিতেও কিন্তু পাম অয়েলের ব্যাপক ব্যবহার আছে। পাম অয়েলটা নিয়ে কিন্তু আলোচনা কম। আমি মনে করি পাম অয়েলটা আলোচনায় আসা দরকার এবং এই বিষয়ে যথেষ্ট রিপোর্ট হওয়া দরকার। পাম অয়েল নিয়ে রিপোর্ট কিন্তু তেমন হয় না, হ্যাঁ, সয়াবিন তেল নিয়ে হয়। আচ্ছা, এখানে এই যে আমেরিকার সঙ্গে যে আমাদের এই যে বাণিজ্য নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, এখানে কিন্তু পাম অয়েল এবং পাম অয়েল অত না, সয়াবিন আমদানির ব্যাপারটা জড়িত। আমেরিকা থেকে বেশি করে সয়াবিন আমদানির কথা হচ্ছে, কিন্তু মুশকিলটা হলো যে ওখান থেকে আমদানিটা ব্যয়বহুল দূরত্বের কারণে এবং সময় সাপেক্ষ বটে। হ্যাঁ, তো আমাদের মানে সহজলভ্য উৎস থেকেই মানে সয়াবিন তেল আনতে হবে। আরেকটা হলো যে আমাদের এই যে বিকল্পায়ন একটু করতে হবে। এই কথাটা আজকে বাণিজ্যমন্ত্রী বলেছেন যে আমাদের সরিষার তেল প্রোডাকশন কিন্তু বাড়ছে দেশের ভেতরে, হ্যাঁ, সরিষার তেলের ভোগও বাড়ছে। অনেকে এই ক্রাইসিসে কিন্তু সরিষার তেল খেতে শুরু করেছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কুড়ার তেল, রাইস ব্র্যান্ড অয়েল। রাইস ব্র্যান্ড অয়েলের উৎপাদনও অনেক বাড়ানো সম্ভব বলে জানা যায়, কিন্তু এইখানে নানা রকম সংকট বিরাজ করছে। মাঝখানে কিন্তু এর উৎপাদন বেড়েছিল, কিন্তু এখানে অনেক ব্যাংক ঋণজনিত সমস্যা, তারপরে কারচুপি ইত্যাদি হয়েছিল। ভেজাল যে কথাটা আনিস ভাই বললেন, এটা রাইস ব্র্যান্ড তেলেও দেখা দিয়েছিল। রাইস ব্র্যান্ড তেলের দাম একটু বেশি পড়ে, কিন্তু আমরা দেখলাম যে টিসিবিতে রাইস ব্র্যান্ড দেওয়ার সরকার কিন্তু মাঝে যখন ক্রাইসিস হলো রাইস ব্র্যান্ড দিচ্ছিল। তো যাই হোক, তো রাইস ব্র্যান্ড তেলের গুণাবলী সম্বন্ধে আমরা জানি যে এটাকে হার্টের জন্য ভালো বলা হয়, শরীরের জন্য ভালো। এটাকে অনেক ক্ষেত্রে ওই যে মানে সূর্যমুখী তেলের সঙ্গে তুলনা করা হয় যে এতই স্বাস্থ্যসম্মত, যেটা আনিস ভাই জোর দিলেন। তো আমরা রাইস ব্র্যান্ডের উৎপাদন বাড়াতে পারি, যেহেতু এটা ধানের কুড়া থেকে হয় এবং ধান চাল উৎপাদন হয়তো আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। ফলে এটা আমরা এক্সপোর্ট আগে করতাম, এখন এটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারি। ব্যবহার করে আমরা এমনকি রাইস ব্র্যান্ড তেল নাকি আমরা এক্সপোর্টও করতে পারি, এই সম্ভাবনাও আছে। তো সুতরাং আমি একটু বিস্তারিত বললাম এই জন্য যে এই ব্যাপারটা একটু জরুরিভাবে নজর দেওয়া প্রয়োজন আছে, শুধু প্রাইসের ব্যাপার না, মানে উৎপাদনের ব্যাপারও আছে। একদম পরিষ্কার। আর একটা বিরতি নিই, তারপর ফিরে এসে আবার আলোচনা যুক্ত হচ্ছে। তার সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আছেন সংবাদ সম্প্রসারণের সঙ্গে। বিরতি করে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আনিস আলমগীর এবং হাসান মামুন, দুজনকে আবারও স্বাগত। আনিস আলমগীর, আজকে আমরা একটা স্টোরি, মতিঝিলের একটা স্টোরিকে ধরে করেছি। সারা বাংলাদেশেই কিন্তু নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, বিএনপির চাঁদাবাজি, বিএনপির বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি, বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, এবং এগুলো যখন পত্রপত্রিকায় আসে তখন হয় তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়, এরকম ঘটনাগুলো ঘটে, কিন্তু আলটিমেটলি নিয়ন্ত্রণটা করা যাচ্ছে না কেন? দেখেন, এখানে সরকার পরিবর্তনের পরপরেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো চাঁদাবাজি, এই টেন্ডারবাজি, সব লাইসেন্সটা আওয়ামী লীগের তরফ থেকে গিয়ে এটা বিএনপির হাতে চলে এসেছে। বাকিরাও পেয়েছে, বাকিরা একটু কম বেশি পেয়েছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন সেটা খুবই ভাইটাল। সবাই এটা করছে, ওরা কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা না, ওরা কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছে, অনেককে বহিষ্কার করছে, তারপর এটা কমছে না। আমি মনে করি যে আমি বিএনপিকে শুধুমাত্র এটার জন্য দায়ী করি না। আমি মনে করি যে এটা একটা সুদূর প্রসারী একটা গেম। এই গেমটা সরকার করছে, কারণ আপনি কোথায় কি চাঁদাবাজি করবেন না করবেন স্থানীয় লেভেলে বা বড় লেভেলে, তাকে দেখার দায়িত্ব কার? আইনশৃঙ্খলা বাহিনীর। আইনশৃঙ্খলা বাহিনী এর কোনো অ্যাকশান নিচ্ছে না, এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন অ্যাকশান না নেয় তখন তারা ব্যাপারভাবে করছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর একটা ট্রেন্ড হচ্ছে যে এরা ক্ষমতাসীনদের সঙ্গে চলা। হ্যাঁ, এরা যেমন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের লোকদের তেলিয়ে তেলিয়ে চলছে আগে, এদের কথা শুনতো, এখন ঠিক একই স্টাইলে এরা বিএনপির কথা শোনায়। বিএনপির পাতি নেতাদেরকে ওরা প্রটোকল দেয়। তো কেন দিচ্ছে এটা? ওরা জানে যে এরা ক্ষমতায় আসবে, সো ক্ষমতায় আসলে এরা আমাদেরকে রক্ষা করবে, এবং এরা ইনকামে এখন ওদের হাতে, সো ইনকাম আমরাও কিছু পাবো। সো এতে গিভ অ্যান্ড টেকে চলতেছে। সরকার যদি কঠোর অবস্থায় যায় এবং বলে যে কাউকে ছাড় দিবে না, বিএনপি হোক সে জামাত হোক, এখন শুধু আওয়ামী লীগের উপরে চালাবে দুর্বৃত্তপনা, যা কিছু হয় আওয়ামী লীগের কোথাকার কোন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ে কোন মানে পাতি নেতা, থানা পর্যায়ে কোন নেতা, তাকে গ্রেপ্তারের জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। কিন্তু বিএনপির বা জামাত বা আদার্সের বা নতুন দল যারা আছে, এই সমস্ত পাতিমাস্তান যেগুলো আছে, এদের ব্যাপারে কিন্তু সরকারের কোনো নির্দেশনা নাই। মনে হয় যেন সরকারটা আসলে ডক্টর ইউনূস মানে নাম কাওয়াস্তে চালাচ্ছেন, কিন্তু
এই দায়িত্বগুলো এদের হাতে চলে গেছে, এই যে চাঁদাবাজি এবং আদার্স জোর জবরদস্তি। বিএনপির তো আসলে মাঝে মাঝে বলা হয় যে আমরা ক্ষমতায় নির্বাচন চাই, নির্বাচন কি দরকার বিএনপির, আমি সেরকম মাঝে মাঝে প্রশ্ন করি, কারণ এনজয় করছে তারা, কোনো দায়িত্ব নাই তাদের, তাই না? বিএনপির কোন লোক খারাপ আছে? আমি তো কোনো লোক খারাপ দেখি না, প্রতিটা সেক্টরে ওরা দখল করে নিয়েছে, সেই মিডিয়া থেকে শুরু করে দুনিয়ার সব কিছু ভালো করেই জানেন আপনি। আপনার সমস্ত ইউনিয়নগুলা, সেটা শিল্প বলেন, বলেন, মানে যে যত প্রফেশনাল বডি আছে সব জায়গায় তারা দখল করে নিয়েছে, এবং কোনো নির্বাচনেরও দরকার হচ্ছে না। তো তাহলে এমন একটা সুখের সময় তারা কেন তারা আবার একটা নির্বাচন চেয়ে এটা তো করতে যায়? তার মনে হয় যে আবার শুধুমাত্র একটা কারণ, সেন্ট্রাল লিডার যারা আছে তারা তো প্রধানমন্ত্রী হতে পারছেন না, বা বড় বড় মন্ত্রী হতে পারছেন না, কিংবা এরা যেটা করছে এটার একটা বৈধতা দরকার, লাইসেন্স দরকার। যখন ক্ষমতায় থাকে তখন তো পুরোটাই লাইসেন্স পেয়ে যায়, এখন একটা অবৈধ প্রক্রিয়া করছে, এই লাইসেন্স ছাড়া আর কিছু। আমি মনে করি যে বিএনপির নেতৃবৃন্দকে আমি সরাসরি এটার জন্য দায়ী করি না, আমি সরকারকে দায়ী করি। সরকার এটা করছে আরেকটা, যেটা বললাম সুদূর প্রসারী, আমার যতটুকু মনে হয় সরকার বিএনপিকে করতে চায়, যে রুট লেভেলে বা সাধারণ লোকের কাছে এটা অজনপ্রিয় করতে চায়, এবং সেই অজনপ্রিয় করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং মানুষ কিন্তু পছন্দ করছে না। মানুষ জানে যে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু বলতেছে যে এরা ক্ষমতা আসে কি করবে, এরা তো একই আওয়ামী লীগের মতো লুটপাট করবে, এরা তো এর থেকে বেশি করছে, এই কথা বলতেছে, কিন্তু ক্ষেত্র বিশেষ বলতেছে বেশি করছে আরও। এবং আমি জানি বহু জায়গায় আসলে বেশি করছে, আগে যেখানে 5 টাকা একটা চাঁদাবাজি হতো সেখানে এখন 7 টাকা 8 টাকা হচ্ছে। সো যখন এই চাঁদাবাজিটা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে ঘৃণা জন্ম হচ্ছে, তখন মানুষ এবার প্রশ্ন করবে তাহলে আমাদের জন্য তো আসলে এখানে ভোট দেওয়ার মতো আমাদের লোকই নাই। এখন আরেকটা আছে জামাত, জামাতকে তো আমরা কি ভোট দেবো, এরা কত % ভোট পাবে? সো এরা ক্ষমতা আসতেই পারবে না। এবং ইসলামিক ফোর্স যারা আছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ যে তারা আসলে উগ্রতার দিক থেকে তারা বরং বেশি, তারা তাদের মানুষের ব্যক্তি অধিকার নিয়ে বেশি মাথা ঘামায়। সো এখানে আর যেহেতু কোনো ব্যক্তি নাই, তাহলে ডক্টর ইউনূস হচ্ছে আমাদের ভরসা, আরো 5 বছর উনি থেকে যান, তাহলে আরো ভালো। এরকম একটা প্রচারণা এর মধ্যে শুরু হয়েছে। আপনার বিশ্লেষণ। না, আপনি একটা জিনিস দেখলেন, সরি একটা মিনিট জাস্ট, এর মধ্যে আমি একটা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মার্চ ফর ডক্টর ইউনূস, একটা হবে, মার্চ হবে, যে নারায়ণগঞ্জ থেকে বা ঢাকার দিকে আসবে, যে ডক্টর ইউনূস যেন আরো 5 বছর থাকে। হাসান মাহমুদ, এই জায়গাটা, ওই যে চাঁদাবাজি জায়গাটা, আপনার বিশ্লেষণ শুনতে চাই একটু। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে যে এই প্রধান 2 দলের বিরুদ্ধেই কিন্তু চাঁদাবাজির অভিযোগ আছে, মানে পাল্টাপাল্টি এরা চাঁদাবাজি করে, এই অভিযোগ আছে। এবং যখন আমরা দেখতাম যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর হতো, তখনও আপোষে এক পক্ষ আরেক পক্ষের কাছে চাঁদাবাজির ক্ষেত্র অর্পণ করত, এই নিউজগুলোও কিন্তু আমরা মিডিয়াতে করতাম, তাই না? তো ফলে এটা নতুন কিছু না। আচ্ছা, আরেকটা হলো যে এই যে বড় রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে, এটার কিন্তু কোনো নতুন কোনো বন্দোবস্ত হয়নি। হ্যাঁ, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা নতুন বন্দোবস্তের কথা বলছে, কিন্তু তাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ কিন্তু ক্ষেত্রবিশেষে আছে। আচ্ছা, তো এই পরিবর্তনের পরে একটা কথা বাজারে খুব রটলো যে প্রশাসন, বিশ্ববিদ্যালয় এগুলো দখল করেছে জামাত ইসলামী, হ্যাঁ, এবং এই তৃণমূলের এই ব্যাপারগুলো দখল করেছে বিএনপি, এই একটা ভাগবাটোয়ারা হয়েছে। যাই হোক, আমি আনিস ভাইয়ের সঙ্গে একমত যে যাই ঘটুক, যারাই করুক, পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে দায়িত্ব তার। এটা মব ভায়োলেন্স হোক, এটা চাঁদাবাজি হোক, এটা প্রতিহিংসামূলক কার্যকলাপ হোক, এটা খুন খারাপি হোক, যাই হোক, এটা ইভেন তৌহিদি জনতার কার্যক্রম হোক, যেটাই হোক, সরকারের দায়িত্ব। সরকার চাইলে হয় না তা কিন্তু না। আমরা 2-1টা উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে যে রোজার মাসে কিন্তু সরকার ভালো ম্যানেজ করেছে, এটা সবাই বলছে। অনেকে বলছে 10 বছরে এরকম পরিস্থিতি দেখি নাই। ইভেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে ছিল, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করছেন যে পরিস্থিতি ভালো হয়েছে, আজকেও বলেছেন উনি, তাই না? তো সরকার চাইলে পারে, 1। 2 নম্বর হচ্ছে যে এই যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখটা কিন্তু মোটামুটি ভালো ম্যানেজ করা হয়েছে। নতুন ধারায় পয়লা বৈশাখ পালিত হয়েছে, ফেসেস মুক্ত ইত্যাদি বলা হচ্ছে। 2-3টা ঘটনা বাদে পয়লা বৈশাখ উদযাপনটা কিন্তু ভালো হয়েছে। সর্বস্তরের মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অবাধে পয়লা বৈশাখ পালন করেছে। কিছু আশঙ্কা ছিল, সেগুলো ঘটেনি। তার মানে সরকার যদি চায় তাহলে কিন্তু সম্ভব, এটা হয়, তাই না? এই যে বিনিয়োগ সম্মেলন হলো, বিনিয়োগ সম্মেলনের সাফল্য বলা হচ্ছে 3100 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব নাকি পাওয়া গেছে প্রস্তাব। যাই হোক, এর অর্ধেক যদি বাস্তবায়ন হয় সেটাও কম কথা না।
এবং এই সরকারের তো এটা কাজ না সেই অর্থে, এটা একটা ইন্টারিম সরকার, কিন্তু সে এটা করেছে এবং ভালো করাতে এটা কিন্তু প্রশংসা হচ্ছে। যাই হোক, এবং কোনো কোনো উপদেষ্টার কার্যক্রম কিন্তু প্রশংসিত হচ্ছে, যেমন আমি জ্বালানি উপদেষ্টার কথা বলবো, বিদ্যুৎ পরিস্থিতি ভালো সেজন্য উনি প্রশংসিত হচ্ছেন, রেল নিয়ন্ত্রণ হচ্ছে, রেলওয়ের বাড়িতে যাওয়া ফেরা ইত্যাদি। এবার বাড়িতে যাওয়া ফেরা ঈদে এটাও কিন্তু ভালো, দীর্ঘ ছুটির কারণেও হতে পারে। হ্যাঁ, যাই হোক, এটা করেছে সরকার। তো সরকার চাইলে পারে না তা না। আরেকটা জিনিস হচ্ছে যে এই মাঠে কিন্তু সেনাবাহিনী আছে, পুলিশ যদি নিষ্ক্রিয় থেকেও থাকে, এতদিন কেন নিষ্ক্রিয়, এতদিনেও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এটা একটা প্রশ্ন। কিন্তু যদি ধরে নিলাম যে না, উন্নতি হয়নি, ঠিক আছে, মাঠে তো সেনাবাহিনী আছে, সেনাবাহিনী কেন বাড়তি দায়িত্ব নিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না, এই প্রশ্ন কিন্তু আছে। সেখানে একটা কনস্পিরেসি থিওরির কথা আলোচিত হচ্ছে বিএনপিকে ডিফেম করার জন্য। হ্যাঁ, বিএনপি যাতে নির্বাচনে খারাপ করে, বিএনপি যাতে ভবিষ্যতে ক্ষমতায় আসতে না পারে, এই জন্য তাকে করতে দেওয়া হচ্ছে। এইসব ষড়যন্ত্র তত্ত্ব, এগুলোর মানে নানাজন নানাভাবে বিশ্লেষণ করবে, কিন্তু পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। এবং এটা কিন্তু বিএনপি চেষ্টা করছে। তারেক রহমান সাহেব লাস্ট যে বক্তৃতা উনি করেছেন সেখানে ভার্চুয়ালি, সেখানে উনি কিন্তু শুধু সংস্কার বিষয়ে বলেন নাই, উনি কিন্তু দলে যে নানা রকম লোক আছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এগুলো কিন্তু উনি স্বীকার করেছেন, চেষ্টা করছেন। কিন্তু সরকারের মধ্যে চেষ্টাটা কম দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। সরকারকে তো সচেষ্ট হতে হবে, যে নামেই মানে চাঁদাবাজি হোক, এই হোক, এবং চাঁদাবাজির প্রেশার তো অর্থনীতির উপর পড়ে, পণ্যবাজারের উপর পড়ে। আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু একাধিকবার বলেছে যে চাঁদাবাজিটা বন্ধ হচ্ছে না, এবং চাঁদাবাজি বন্ধ না হলে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা যাবে না। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আনিস আলম, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। বিবিসির সঙ্গে থাকবেন।